আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। যুদ্ধবিরতির মধ্যে এবার গাজায় ইসরায়েলের 2 সেনা নিহত। পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ। ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লাখো মানুষের বিক্ষোভ। যুদ্ধবিরতি চুক্তি একাধিকবার লঙ্ঘন করেছে ইসরায়েল। ন্যাশনাল টাইম সেন্টারে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, অভিযোগ চীনের। গাজায় বল প্রয়োগের নির্দেশ নেতানিয়াহুর। মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি, ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর। এবার বিস্তারিত খবর। যুদ্ধবিরতির মধ্যে এবার গাজায় ইসরায়েলের 2 সেনা নিহত। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ গাজায় 2 সেনা নিহত হয়েছেন। নিহতরা হলেন মেজর ইয়ানিভ কুলা 26 ও সার্জেন্ট ইতাই ইয়াভেজ 21। একই ঘটনায় সেনাবাহিনীর এক রিজার্ভ সদস্য গুরুতর আহত হয়েছেন, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ও আহত সেনারা নাহাল ব্রিগেডের 932তম ব্যাটালিয়নের সদস্য। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল। রোববার ইসরায়েল গাজায় একাধিক বিমানস্থল হামলা চালায়, যা চলতি মাসের যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। সেনাবাহিনী দাবি করেছে তাদের ওপর হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে গাজায় যুদ্ধবিমান অন্যান্য আকাশযান ও আর্টিলারি হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল অস্ত্রভাণ্ডার ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত সামরিক অবকাঠামো। দেশটি সেনাবাহিনী দাবি করেছে হামাসের ব্যবহৃত একটি সুড়ঙ্গকেও 120টি রকেট দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম টিকেট জানিয়েছে তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে এবং রাফা অঞ্চলে কোনো সংঘর্ষের খবর তাদের জানা নেই। বিবৃতিতে সংগঠনটি জানায়, রাফা এলাকায় কোনো সংঘর্ষ বা অভিযানের খবর আমাদের জানা নেই। ওই অঞ্চল বর্তমানে দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে থাকা রেড জোন এবং সেখানে থাকা আমাদের সদস্যদের সঙ্গে যোগাযোগ যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে বিচ্ছিন্ন। ইসরায়েলি বাহিনী রাফায় হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং অভিযোগ করেছে যে হামাস তাদের সেনাদের লক্ষ্যবস্তু করেছে। পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ। পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা চালানোর অভিযোগ করেছে আফগানিস্তান। দেশটির অভ্যন্তরে চালানো এই হামলায় কমপক্ষে 10 জন নিহত হয়েছেন। গত সপ্তাহে কয়েকদিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর 48 ঘণ্টা অস্ত্রবিরতিতে সম্মত হয়েছিল দুই পক্ষ। গত শুক্রবার অস্ত্রবিরতি শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ আরও 48 ঘণ্টা বাড়ানোর কথা জানানো হয়। তবে এর মধ্যেই এমন হামলার অভিযোগ উঠল। খবর আল জাজিরার। একজন জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা এএফপিকে জানান, পাকিস্তান অস্ত্রবিরতি ভেঙে শুক্রবার গভীর রাতে পাকতিকা প্রদেশের 3টি স্থানে বোমা হামলা চালিয়েছে। আফগানিস্তানের জবাব দেবে। প্রাদেশিক হাসপাতালের এক কর্মকর্তা জানান, এ হামলায় 10 জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও 12 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 শিশু ছিল। হামলার পর প্রকাশিত এক বিবৃতিতে আফগান সরকারের মুখপত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, 2 দেশের কর্মকর্তারা শনিবার দোহায় জরুরি বৈঠকে বসবেন। প্রতিশ্রুতি অনুযায়ী দোহায় পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে। এরই মধ্যে আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল দোহায় পৌঁছেছে। অন্যদিকে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তালেবান কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও গোয়েন্দা প্রধান জেনারেল আসিম মালিক শনিবার দোহায় যাচ্ছেন। গতকাল আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি এক বিবৃতিতে জানায়, বিমান হামলায় একটি টুর্নামেন্ট শেষে বাড়ি ফেরার সময় 3 ক্রিকেটার সহ 8 জন নিহত হয়েছেন। তারা এটিকে পাকিস্তানি সরকারের কাপুরুষোচিত হামলা বলে বর্ণনা করেন। এই ঘটনায় আরও 7 জন আহত হয়েছেন। সংস্থাটি সামাজিক মাধ্যমে জানায়, ক্রিকেটাররা পাকতিকা প্রদেশের রাজধানী সরানা থেকে একটি প্রীতি ম্যাচ খেলে উরগুন জেলায় নিজেদের বাড়িতে ফেরার সময় একটি সমাবেশে হামলার শিকার হন। আগামী মাসে পাকিস্তানের সঙ্গে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি-20 সিরিজ থেকে আফগানিস্তান সরে দাঁড়াচ্ছে বলেও ঘোষণা দেয় তারা। তবে পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে বলেন, তাদের বাহিনী আফগান সীমান্ত এলাকায় হাফিজ গুল বাহাদুর গোষ্ঠীর উপর নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক বিমান হামলা চালিয়েছে। ওই গোষ্ঠীটি তাহরিকি তালেবান পাকিস্তানের সঙ্গে যুক্ত। ইসলামাবাদ জানায়, এই একই গোষ্ঠী আফগান সীমান্তের কাছের এক মাসরিক স্থাপনায় আত্মঘাতী বোমা ও বন্দুক হামলা চালিয়েছিল। ওই হামলায় 7 জন পাকিস্তানি আধা সামরিক সদস্য নিহত হন। নিরাপত্তা ইস্যুই মূল 2 দেশের মধ্যে উত্তেজনার কারণ। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান টিটিপি নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে।
ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লাখো মানুষের বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। আয়োজকদের দাবি, এতে কয়েক লাখ মানুষ অংশ নেন। তারা রাজতন্ত্র নয়, গণতন্ত্র লেখা প্ল্যাকার্ড হাতে নানা স্লোগান দেন। স্থানীয় সময় গতকাল শনিবার নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়া সহ প্রায় সব অঙ্গরাজ্যে এই বিক্ষোভ হয় বলে জানিয়েছে এএফপি। প্রতিবাদ কর্মসূচির শিরোনাম ছিল নো কিংস। ট্রাম্পের দল রিপাবলিকানরা এই কর্মসূচিকে আমেরিকা বিরোধী হিসেবে আখ্যা দিয়েছে। আয়োজকদের দাবি, নিউ ইয়র্ক সিটি থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত, এমনকি ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনের কাছেও বিক্ষোভ হয়েছে। প্রায় 7 মিলিয়ন মানুষ কর্মসূচিতে যোগ দেন। ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ হয় ক্যাপিটাল ভবনের সামনে। যদিও শাটডাউনের কারণে ক্যাপিটাল ভবন তৃতীয় সপ্তাহের মতো বন্ধ আছে। সেখানে বিক্ষোভকারীরা ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা ছাড়ার দাবি জানিয়ে স্লোগান দেন। অংশগ্রহণকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল, গণতন্ত্র রক্ষা করতে হবে, ট্রাম্পকে বিদায় নিতে হবে। কিছু ব্যানারের লেখায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থা বিলুপ্তির দাবি জানানো হয়। বিক্ষোভকারীরা রিপাবলিকান বিলিয়নার ডোনাল্ড ট্রাম্পের একনায়ক সুলভ নীতি, বিশেষত গণমাধ্যম, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও অনিবন্ধিত অভিবাসীদের উপর আক্রমণের সমালোচনা করেন। নিউ ইয়র্কে মিছিলে অংশ নেওয়া 60-90 বছর বয়সী কলিন হাফম্যান নামের এক বিক্ষোভকারী বলেন, কখনো ভাবিনি যে আমার জীবদ্দশায় দেশের গণতন্ত্র মরে যেতে দেখব। বিবিসি জানিয়েছে, বিক্ষোভ নিয়ন্ত্রণে কয়েকটি অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল, তবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন আয়োজকরা। যুদ্ধবিরতি চুক্তি একাধিকবার লঙ্ঘন করেছে ইসরায়েল। গাজা যুদ্ধবিরতি চুক্তি একাধিকবার লঙ্ঘনের অভিযোগ এনেছে হামাস। সংগঠনটির দাবি, ইসরায়েলি বাহিনীর হামলায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে অন্তত 46 ফিলিস্তিনি নিহত এবং 130 জনের বেশি আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডেইলি সাবাহা। রোববার এক বিবৃতিতে হামাস জানায়, ইসরায়েলি দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের টার্গেট করে অনুমোদিত এলাকায় গুলি চালিয়েছে, যার ফলে 46 জন নিহত ও 132 জন আহত হয়েছেন। হামাসের দাবি, নিহতদের অর্ধেকই শিশু, নারী ও প্রবীণ। নিহতদের মধ্যে আবু সাবান পরিবারও রয়েছে, যাদের 7 শিশু ও 2 নারী সহ পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। বিবৃতিতে হামাস আরও জানায়, এসব ইসরায়েলি লঙ্ঘন যুদ্ধবিরতি চুক্তিকে বিপর্যস্ত এবং ব্যাহত করার প্রচেষ্টা এবং আগ্রাসী নীতির ধারাবাহিকতা। সংগঠনটি অভিযোগ করে, ইসরায়েল এখনও যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় মাংস, হাঁস মুরগি, পশুপালনজাত দ্রব্য, চিকিৎসা সরঞ্জাম, নির্মাণ সামগ্রী ও হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় উপকরণ প্রবেশে বাধা দিচ্ছে। এছাড়া ইসরায়েল নারী ও অপ্রাপ্তবয়স্ক বন্দীদের মুক্তি দিতেও দেরি করছে এবং এখনও পর্যন্ত বন্দীদের পূর্ণ তালিকা কিংবা ইসরায়েলি হেফাজতে থাকা শতাধিক ফিলিস্তিনির মরদেহের তালিকা হামাসকে দেয়নি বলে দাবি করেছে সংগঠনটি। হামাস জানায়, সম্প্রতি ইসরায়েল 150 জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে, যাদের কিছু মরদেহে হাতকড়া পরানো, গলায় চিহ্ন বা সামরিক যানচাপার স্পষ্ট দাগ ছিল। তবু হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরোধী চুক্তির প্রতি সম্পূর্ণ দায়বদ্ধ থেকে সুনির্দিষ্টভাবে তা বাস্তবায়ন করছে। তারা মধ্যস্থতাকারী ও নিশ্চয়তাদাতাদের প্রতি আহ্বান জানায়, যেন ইসরায়েলকে চুক্তির শর্তাবলী যথাযথভাবে মেনে চলতে বাধ্য করা হয় এবং এমন লঙ্ঘন বন্ধ করা হয় যা চুক্তিকে বিপন্ন করছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ধাপে ধাপে বাস্তবায়ন পরিকল্পনার ভিত্তিতে 10 অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি হয়। প্রথম ধাপে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি অন্তর্ভুক্ত ছিল। পরিকল্পনার অংশ হিসেবে গাজা পুনর্গঠন এবং হামাসবিহীন নতুন প্রশাসনিক কাঠামোর প্রতিষ্ঠার কথাও রয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত প্রায় 68,200 জন নিহত এবং 1,70,200 জনের বেশি আহত হয়েছেন। ন্যাশনাল টাইম সেন্টারে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অভিযোগ চীনের। বেইজিংয়ের ন্যাশনাল টাইম সেন্টারে সাইবার হামলার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এই হামলায় চীনের ব্যাংকিং ও টেলিযোগাযোগ খাত মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারত বলে জানিয়েছে দেশটি। সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্কের অবনতি হওয়ায় বেইজিং গুপ্তচরবৃত্তির সতর্কতা বাড়িয়েছে। রোববার চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি 2022 থেকে 2024 সালের মধ্যে ন্যাশনাল টাইম সার্ভিস সেন্টার হ্যাক করার চেষ্টা করে। এই নিয়ে তাদের কাছে অকাট্য প্রমাণ রয়েছে বলে দাবি করা হয়। মন্ত্রণালয়ের অভিযোগ, এনএসএ একটি অনির্দিষ্ট বিদেশি মোবাইল ফোন ব্র্যান্ডের মেসেজিং পরিষেবার দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে টাইম সেন্টারের কর্মীদের লগইন তথ্য চুরি করেছে। এই হামলার ফলে বিদ্যুৎ গ্রিড, পরিবহন, এমনকি মহাকাশ উৎক্ষেপণও বিপন্ন হতে পারত। এই কেন্দ্রটি সারা দেশের ঘড়ির সময় সমন্বয় করে, যেটি কম্পিউটার সার্ভার থেকে শুরু করে ট্রেন স্টেশন এবং পাওয়ার গ্রিড সহ সবখানে বিস্তৃত।
এদিকে হামলার শুরু থেকে যুক্তরাষ্ট্রের সকল পদক্ষেপ ভণ্ডুল করেছে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। একই সাথে নিজেদের প্রতিরক্ষামূলক ব্যবস্থা উন্নত করার পাশাপাশি সম্ভাব্য সকল হুমকি দূর করেছে দেশটি। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র বারবার আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে সাইবার জগতে নিজেদের আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠেছে। এদিকে বহিরাগত এসব আক্রমণ সম্পর্কে সতর্ক থাকতে যে কোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে চীনা কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে, চীন সমর্থিত হ্যাকাররা বিশ্বব্যাপী নানা ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোম্পানির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করে গুরুত্বপূর্ণ বিভিন্ন সংবেদনশীল তথ্য চুরি করছে। তাছাড়া যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলার পেছনে চীনা হ্যাকারের পৃষ্ঠপোষকতা ছিল বলে গত বছর জানিয়েছিল যুক্তরাষ্ট্র, যদিও বেইজিং সেই সময় অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল। রোববারের বিবৃতিতে চীনা নিরাপত্তা মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রই যে আসল হ্যাকার সাম্রাজ্য এবং বৈশ্বিক সাইবার জগতের সবচেয়ে বড় অস্থিরতার উৎস, তার অকাট্য প্রমাণ রয়েছে আমাদের কাছে। সূত্র এএফপি, বাসাস। গাজায় বল প্রয়োগের নির্দেশ নেতানিয়াহুর। ইসরায়েলি সেনাদের গাজায় বল প্রয়োগের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার ১৯ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু গাজায় উগ্রবাদের বিরুদ্ধে বল প্রয়োগের নির্দেশনা জারি করেছেন। তিনি নিরাপত্তা বাহিনীর নেতৃবৃন্দ ও প্রতিরক্ষা মন্ত্রীর সাথে পরামর্শ শেষে এই নির্দেশনা জারি করেন। ইসরায়েলি বাহিনী এর আগে দাবি করেছিল যে হামাস যোদ্ধারা হলুদ রেখার ভেতরে ঢুকে বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তারা গাজা উপত্যকা অন্তত ২০টি স্থানে হামলা চালিয়েছে। তবে তাদের ওই অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা জানিয়েছে, এই ধরনের ঘটনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। একই সাথে যুদ্ধবিরতির প্রতিটি ধারা মেনে চলার প্রতি ইসরায়েলকে আহ্বান জানানো হয়েছে। সূত্র স্কাই নিউজ। মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি, ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির জন্য দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রোববার ১৯ অক্টোবর একজন ইরানি প্রসিকিউটর বিচার বিভাগ পরিচালিত মিজান সংবাদ সংস্থাকে এই তথ্য জানিয়েছেন। মধ্য ইরানের কোম প্রদেশের বিচার বিভাগীয় কর্মকর্তা কাজে মুসাভি বলেছেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোয়েন্দা সহযোগিতার অভিযোগে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মুসাভির বরাত দিয়ে মিজানের প্রতিবেদনে বলা হয়, ব্যক্তিগত এবং পেশাগত কারণে এই ব্যক্তি জায়নবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ শুরু করেছিলেন, মোসাদ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন এবং গোয়েন্দা সহযোগিতায় নিযুক্ত ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, ওই ব্যক্তি শিশু হত্যাকারী এবং জায়নবাদী শাসক গোষ্ঠীর কাছে সাইবার স্পেসে গোপনীয় তথ্য পাঠাতে শুরু করেছিলেন, কিন্তু দেশের গোয়েন্দা এবং বিচার বিভাগীয় ব্যবস্থার দ্রুত এবং বুদ্ধিমান পদক্ষেপের মাধ্যমে তাকে শনাক্ত করা হয় এবং সংবেদনশীল তথ্য ফাঁস রোধ করা হয়। আল জাজিরা জানিয়েছে, গত মাসে ইরান একই ধরনের ঘটনায় আরও একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে।